তো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরব ক্লাস 10-এর সিরাজউদ্দৌলা নাটক। তো এই নাটকটি যদি একবার শোনো তাহলে তোমাদের প্রত্যেকটা এখানে যে 2025-এ যে নোটগুলো আসার সম্ভাবনা আছে, এখান থেকে নাটক থেকে দুটো আসে লিখতে 5-5 করে 10। তো যদি একবার নাটকটা শোনো আশা করি সব প্রশ্নেরই উত্তর দিতে পারবে। আর আমি শেষে বলে দেবো কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে এবং বোঝানোর সময় বলে যাব প্রশ্নগুলো কোন প্রশ্নটা কিভাবে আসতে পারে। তো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি ক্লাস 10-এর একটি নাটক আছে যেটা হচ্ছে সিরাজউদ্দৌলা। এই সিরাজউদ্দৌলা নাটকটি রচনা করেছেন শচীন্দ্রনাথ সেনগুপ্ত। শচীন্দ্রনাথ সেনগুপ্ত এখানে দেখিয়েছেন যে সিরাজউদ্দৌলার অসহায় অবস্থা। তো এখানে এই নাটকে সিরাজউদ্দৌলা, আলীবর্দী খাঁর দৌহিত্র, আলীবর্দী খাঁর দুই কন্যা ঘসিটি বেগম, আর একটা মেয়ে ছিলেন আলীবর্দী খাঁর। তো আলীবর্দী খাঁ ভালোবাসতেন কাকে? সিরাজউদ্দৌলাকে। তো এই সিরাজউদ্দৌলাকে যখন বাংলার মসনদে বসিয়ে যান আলীবর্দী খাঁ, কিন্তু আলীবর্দী খাঁর কন্যা ঘসিটি বেগম চেয়েছিলেন যে তার পালিত পুত্র শৌকত জং, এই ঘসিটি বেগমের বিয়ে হয়েছিল বাংলার নবাবের সাথে, কিন্তু বাংলার নবাবের কোনো পুত্র সন্তান না হওয়ায় রাজ্য পাট কে সামলাবে এটা ভেবে বাংলার নবাব শোকে মারা যান। তখন ঘসিটি বেগমের কোনো পুত্র সন্তান না থাকায় তার ছোট বোনের ছেলে শৌকত জংকে তিনি দত্তক নেন এবং পিতার কাছে মানে আলীবর্দী খাঁর কাছে দাবি করেছিলেন যে আমার পালিত পুত্র শৌকত জংকে রাজা করে দিতে। কিন্তু আলীবর্দী খাঁ ভালোবাসতেন কাকে? সিরাজউদ্দৌলাকে। তাই সিরাজউদ্দৌলাকে রাজা করে দিয়ে চলে যান। তো সিরাজউদ্দৌলাকে রাজা করে দিয়ে গেলে ঘসিটি বেগম প্রচণ্ড ক্ষুব্ধ হন সিরাজের উপরে। তো শচীন্দ্রনাথ সেনগুপ্ত এই নাটকে দেখিয়েছেন সিরাজউদ্দৌলায় অসহায় অবস্থা। আজকে সিরাজের ঘরে শত্রু বাইরে শত্রু, ইংরেজ এক শত্রু, ঘসিটি বেগম এক শত্রু, আর রাজার যে প্রধান সেনাপতি মির্জাফর, এই মির্জাফরকে ইংরেজরা লোভ দেখিয়েছিলেন যে রাজাকে মারতে সাহায্য করলে আমরা তোমাকে রাজা বানাবো। তাহলে সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মির্জাফর চলে যান ইংরেজদের দিকে। জগৎ শেঠ, রাজবল্লভ এরা রাজার অর্থকোষ সামলাতেন, সেই অর্থকোষ থেকে অনেক টাকা নয় ছয় হয়। তো রাজা যদি এদেরকে হিসাবে ডাকেন তাহলে কিন্তু হিসাব মিলাতে পারবেন না। তো এরাও চাইছে না যে জগৎ শেঠ, রাজবল্লভ যে সিরাজউদ্দৌলা রাজপদে অধিষ্ঠিত থাকলো ইংরেজ। তাহলে রাজার সভাসদদের মধ্যে শত্রু হচ্ছে মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ। তো ইংরেজরা মারার একটা পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনা চিঠি ভুল করে মির্জাফরের হাতে না এসে, মির্জাফরকে ইংরেজরা চিঠিটা দিয়েছিলেন কিন্তু মির্জাফরের হাতে না এসে রাজার হাতে চলে আসে চিঠিটা। তো রাজা বুঝতে পারেন যে আমাকে মারার ষড়যন্ত্র হচ্ছে, আর ষড়যন্ত্র হচ্ছে বলে আজকে রাজা সভায়
সকলকে উপস্থিত হতে বলেছিলেন। তো রাজার আজকে যে সভাসদ, এই সভাসদে রাজার যারা হিতাকাঙ্ক্ষী, গোলাম হোসেন, মীর মদন, এরা রাজার ভালো চায়, হিতাকাঙ্ক্ষী। তো আজকে রাজা সভাতে সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো আজকে একদিকে দাঁড়িয়ে আছে মীর মদন, গোলাম হোসেন, এই দুজন রাজার সবসময় ভালো চায়। আর আজকে একদিকে ছিলেন মির্জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, যারা রাজার ক্ষতি করতে চায়। কেন ক্ষতি করতে চায়? সিরাজউদ্দৌলাকে মারতে সাহায্য করলে মির্জাফর ইংরেজরা বলেছে রাজা বানিয়ে দেবে। জগৎ শেঠ, রাজবল্লভ এরা অর্থকোষ থেকে প্রচুর টাকা নয়ছয় করেছিল। রাজা যদি তাদেরকে হিসাবে দেখে নেয় তাহলে হিসাব মিলবে না। তো ওরাও চাইছে যে রাজা যেন রাজপদে না থাকি। তো আজকে যে সভাটা ডাকা হয়েছে ওই চিঠিকে কেন্দ্র করে, ওই যে একটা চিঠি রাজাকে মারার পরিকল্পনা চলছিল, ভুল করে রাজা জানতে পারে যে আমাকে মারার একটা পরিকল্পনা শুরু হয়েছে। তাই আজকে সভাতে তার হিতাকাঙ্ক্ষী যারা ভালো চায়, গোলাম হোসেন, মীর মদন, মির্জাফর, যারা ভালো চায় না রাজার, জগৎ শেঠ, রাজবল্লভ দাঁড়িয়ে, তখন সেই সভায় উপস্থিত হন ওয়াটসন। তো রাজা সিরাজউদ্দৌলা বলেন যে তোমাকে তো এই রাজসভায় ডাকা হয়নি। তো রাজা ওয়াটসনকে তাড়িয়ে দেন। তো রাজা ওয়াটসনকে তাড়িয়ে দিলে মির্জাফর ইংরেজদের লোক ছিলেন, জগৎ শেঠ, রাজবল্লভ। তো যখন আজকে সভা বসেছে, তখন ওয়াটসন যখন প্রবেশ করছে সেই সভায়, তখন রাজা বলে তোমাকে তো আমন্ত্রণ জানানো হয়নি, তুমি এখান থেকে বেরিয়ে যাও। ওয়াটসনকে তাড়িয়ে দেয়। তো তাড়িয়ে দেওয়ার পরে মির্জাফর বলে যে আপনার যা কথাবার্তা, তা আপনার হয়ে আমি যুদ্ধ করব কিনা আমাকে ভাবতে হবে, মির্জাফর রাজাকে বলে। তো পাশে মীরমদন বলেছিলেন যে এর আগে রাজা যতবার যুদ্ধ করেছে, মীরমদন হচ্ছে যা রাজার ভালো চান। তো যখন রাজার প্রধান সেনাপতি মির্জাফর বলেছিল যে আপনার যা কথাবার্তা, এই যে ওয়াটসনকে তাড়িয়ে দিয়েছে, মির্জাফরের গায়ে লেগেছে। তো ওয়াটসনকে যখন তাড়িয়ে দেন রাজা, তখন মির্জাফর বলেন যে আপনার যে কথাবার্তা, তাতে আপনার হয়ে যুদ্ধ করব কিনা তা আমাকে ভাবতে হবে। তখন মীরমদন কথাটাকে, যে রাজার ভালো চান মীরমদন মির্জাফরের কথাটাকে ধরে বলেন যে এর আগে রাজা যতবার যুদ্ধ করেছে আপনি কতবার অস্ত্র ধারণ করেছেন। মির্জাফর চুপ হয়ে যান। জগৎ শেঠ তখন বলেন যে আপনার যা কথাবার্তা, সংযত কথাবার্তা আপনার নেই। আপনার রাজপ্রাসাদে আমরা কাজ করব কিনা তা আমাদেরকে ভাবতে হবে। তো আজকে রাজার অধীনে যারা কাজ করে, মির্জাফর, জগৎ শেঠ আজকে রাজাকে নিচু পদে থেকে বড় বড় কথা বলছে। তো জগৎ শেঠ আজকে বলছে কাজ করব কিনা তা ভাবতে হবে। তো কেন বলছে? জানে রাজবল্লভ, জগৎ শেঠ জানে যে রাজা যদি আমাদেরকে হিসাবে ডাকে তাহলে কিন্তু হিসাব মিলবে না, মেলাতে পারবে না। তাই ওরাও চাইছে রাজা যেন রাজপদে না থাকে। তো আজকে সভা যতজন উপস্থিত ছিলেন, তো রাজা কেন ডেকেছিলেন? রাজা জানতেন ইংরেজরা যে কোনো সময় এই মুর্শিদাবাদকে বাংলাকে আক্রমণ করতে পারে। তো আমার লোকের কাছে, আমি এই বাংলার লোককে আমি বড্ড ভালোবাসি। তো আমি যদি আমার সভাসদ, আমার আজকে যারা সভাসদে বিরোধী, তাদেরকে কাছে আমি একটা ক্ষমা চেয়ে, ক্ষমা কেমন? যে রাজা সেই সভায় বলেছিলেন যে ইংরেজরা যে কোনো সময়, তার সভাসদদের বলেছেন যে ইংরেজরা যে কোনো সময় আমাকে আক্রমণ করতে পারে বাংলাকে। তো তোমরা আমাকে যুদ্ধে সঙ্গ দাও। যদি যুদ্ধে আমি জয়ী হই তাহলে আমার বিচার তোমরাই করবে। আমি যদি দোষী হই তাহলে আমি রাজপথ ছেড়ে নেমে যাব, মানে রাজা পথ ছেড়ে নেমে যাব। আর কত হেয় করতে চান আমাকে? এটা একটা 5 মার্কের প্রশ্ন দিতে পারি।
রাজা আজকে তার সভাসদদের বলছেন, আর কত হেয় করতে চান আমাকে। হেয় মানে কি? ছোট করা। তো আজকে রাজার অধীনে যারা কাজ করে, রাজাকে আজকে তারাই বড় বড় কথা শোনাচ্ছে। তখন সভাসদদের উদ্দেশ্যে রাজা বলেছিলেন যে, আর কত হেয় করতে চান আমাকে। তাহলে রাজা তার সভাসদদের কাছে ক্ষমা চাইলেন কেন? কেন কি রাজা বাংলার মানুষকে খুব ভালোবাসতেন। তো আমার একটা ক্ষমার জন্য তারা যদি আমার সঙ্গ দেয় যুদ্ধে, তাহলে ইংরেজ আমাকে হারাতে পারবে না। এই জন্য আজকে সভাসদে কাছে ক্ষমা চেয়েছিলেন আর বলেছিলেন, আর কত হেয় করতে চান আমাকে, মানে ছোট করতে চান। এটা একটা 5 মার্কের প্রশ্ন হতে পারে। তো একটা সময় যখন চন্দননগরে ইংরেজ এবং ফরাসিরা কুঠি তৈরি করছে, কুঠি কি? যেখান থেকে ওরা বাণিজ্য করবে। কুঠি হচ্ছে বড় বড় কোঠা বাড়ির মতো, বাণিজ্য কুঠি বলতো। তো যখন চন্দননগরে ইংরেজ এবং ফরাসিরা বাণিজ্য কুঠি তৈরি করছে, তো রাজা সিরাজউদ্দৌলার কাছে খবর ছিল যে ইংরেজরা যে কুঠি তৈরি করছে চন্দননগরে, ওখানে সেনা মজুত করবে এবং অস্ত্র মজুত করে এই বাংলাকে আক্রমণের একটা পরিকল্পনা। রাজা জানতে পেরে বলেন যে চন্দননগরে কুঠি তৈরি করতে বারণ করেন। তো বারণ করলে ইংরেজরা শোনে না, ফরাসিরা শুনে নেয়। ফরাসিরা কেন, তখন ফরাসি এবং ইংরেজরা দুজনেই ব্যবসা করতে এসেছিলেন ভারতবর্ষে। তো রাজা যখন বললেন যে চন্দননগরে কোনো কুঠি তৈরি করা যাবে না, ইংরেজরা শোনেনি, ফরাসিরা শুনে নিয়েছিল। কিন্তু দেখা যায় যে ফরাসিরা চন্দননগরে যে কুঠিগুলো তৈরি করেছিলেন, সেই কুঠিগুলো ইংরেজরা তো কুঠি তৈরি করা বন্ধ করেনি, এবং বরঞ্চ আবার ফরাসিরা যে কুঠিগুলো চন্দননগরে তৈরি করছিল, সেই কুঠিগুলোও ইংরেজরা দখলে নিয়ে নিচ্ছিল। তখন ফরাসি প্রতিনিধি মাসিয়েলা দেখলো যে আমাদের চন্দননগরে যে কুঠিগুলি ইংরেজরা দখল করে নিচ্ছে। রাজা বলল চন্দননগরের কুঠি তৈরি করতে বারণ করতে ইংরেজদেরকে এবং আমাদেরকে, ফরাসিদেরকে। তো আমরা তো কুঠি তৈরি করা বন্ধ করে দিলাম রাজার কথা শুনে, কিন্তু ইংরেজরা কুঠি তৈরি করা বন্ধ করেনি, বরঞ্চ আমাদের কুঠিগুলোকে দখল করে নিচ্ছে। তখন ফরাসি প্রতিনিধি মাসিয়েলা সিরাজউদ্দৌলার সঙ্গে ভালো সম্পর্ক থাকায় সেই মাসিয়েলা চলে আসেন রাজার কাছে। রাজাকে বলেন, আপনি আমাকে টাকা এবং সেনা দিন, আমি ইংরেজদের সঙ্গে যুদ্ধ করব। ফরাসি প্রতিনিধি মাসিয়েলা বলেছিলেন। তখন সিরাজউদ্দৌলা মাসিয়েলাকে বললেন, ক্ষমা করবেন আমাকে। এটাও একটা প্রশ্ন, ক্ষমা করবেন আমাকে কেন? সিরাজউদ্দৌলা বললেন, আমার ঘরে শত্রু বাইরে শত্রু, ইংরেজ যে কোনো সময় আক্রমণ করতে পারি, সবে মাত্র আমি একটি যুদ্ধ করে উঠেছি, এই মুহূর্তে আপনাকে আমি কোনো রকম সাহায্য করতে পারবো না। কাকে বলছে? সিরাজউদ্দৌলা মির্জাফরকে মির্জাফরকে নয়, ফরাসি প্রতিনিধি মাসিয়েলাকে বলেছিলেন যে আপনি আমায় ক্ষমা করবেন, এই মুহূর্তে আপনাকে আমি কোনো সাহায্য করতে পারছি না। কেন বলেছিলেন? বললাম যে আমার ঘরে শত্রু বাইরে শত্রু। ঘরে মানে তার সভাসদ, তার মাসি ঘসিটি বেগম ইংরেজ, বাইরের শত্রু, যে কোনো সময় বাংলাকে আক্রমণ করতে পারে। আর আমি সবেমাত্র যুদ্ধ থেকে উঠেছি, এই মুহূর্তে আমার কাছে মানে আমি জর্জরিত, আমার অবস্থা এখন ভালো নয়, তাই এই মুহূর্তে আপনাকে আমি সাহায্য করতে পারছি না, মাসিয়েলাকে বললেন ফরাসি প্রতিনিধি। এটা একটা 5 মার্কের প্রশ্ন হতে পারে। তারপর এই যে বাংলার নবাব, যখন ঘসিটি বেগম, বাংলার নবাব এখন বর্তমানে সিরাজউদ্দৌলা, তো এই যে আলিবর্দী খাঁর মেয়ে ঘসিটি বেগমের, এর আগে বললাম যে বিবাহ হয়েছিল বাংলাদেশের নবাবের সাথে, বাংলাদেশ নবাব পুত্র সন্তান না হওয়ায় শোকে মারা যান। তো মাসি রাজা সিরাজউদ্দৌলার মাসি হচ্ছেন ঘসিটি বেগম, তো মাসি মাতৃসম। তো যখন বাংলাদেশের নবাব মারা যান, তখন তার মাসি ঘসিটি বেগমকে সেখান থেকে এনে মতিঝিলে বাড়ি তৈরি করে ওখানে বসবাসের জায়গা করে দেন। তো রাজা মাসি মাতৃসম, তো
যথারীতি কাজ করলেন, এই ঘসিটি বেগমকে বাংলাদেশ থেকে এনে মতিঝিলে বসিয়ে দিলেন। মতিঝিলে বসে ঘসিটি বেগম, তো আমি পূর্বেই বলেছি যে ঘসিটি বেগমের কোনো পুত্র সন্তান ছিল না, কিন্তু তার বোনের পুত্র শৌকত জংকে দত্তক পুত্র নিয়ে রাজা করতে চেয়েছিলেন, কিন্তু ঘসিটি বেগমের পিতা আলীবর্দী খাঁ তার পালিত পুত্র, মানে তার কন্যার পালিত পুত্রকে রাজা না করে সিরাজউদ্দৌলাকে রাজা করে দিয়ে যান। সেই জন্য ঘসিটি বেগমের প্রচণ্ড রাগ ছিল সিরাজউদ্দৌলার উপরে। তবুও বাংলার নবাব মারা গেলে ঘসিটি বেগমকে মতিঝিলে এনে রাখেন রাজা। এই মতিঝিলে বসে ইংরেজদের সঙ্গে, মির্জাফরের সঙ্গে, জগৎ শেঠ রাজবল্লভ এদের সঙ্গে রাজাকে কিভাবে পরাস্ত করা যায় পরিকল্পনা করতেন। তো এইরকমই পরিকল্পনা করতে থাকেন ঘসিটি বেগম মতিঝিলে। রাজার কাছে খবর চলে যায় যে ঘসিটি বেগম রাজার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তখন রাজা সিরাজউদ্দৌলা ভাবলেন যে মতিঝিলে আর রাখা যাবে না ঘসিটি বেগমকে। তো রাজা চলে আসেন মতিঝিলে থেকে ঘসিটি বেগমকে নিয়ে যাওয়ার জন্য রাজপ্রাসাদে। তো যখন নিতে এসেছিলেন, ঠিক তার আগের দিন একটা মিটিং হয়েছিল ইংরেজদের সঙ্গে ঘসিটি বেগমের, যে কালকে চন্দননগর এই কাশিমবাজার কুঠি আক্রমণ হবে, কাশিমবাজার জায়গাটাকে আক্রমণ করবে, আর তারপরেই বাংলাকে আক্রমণ করবে তারপরের দিন। তো আজকে রাজা যখন ঘসিটি বেগমকে নিতে এসছে, ঠিক তার আগের দিন একটা মিটিং হয়ে গেছিল ঘসিটি বেগমের সঙ্গে, যে ইংরেজরা ঘসিটি বেগম যে কালকে আমরা কাশিমবাজার কুঠি আক্রমণ করব আর তারপরের দিন বাংলাকে আক্রমণ করব। তো আজকে রাজা যখন ঘসিটি বেগমকে নিতে এসছেন, মতিঝিল থেকে নিয়ে যাবেন রাজপ্রাসাদে, তখন রাজা যখন ধরে নিয়ে যাচ্ছে ঘসিটি বেগমকে, তখন ঘসিটি বেগম মনে মনে রাজার উদ্দেশ্যে বলেছিল, মানে সিরাজউদ্দৌলার উদ্দেশ্যে বলেছিলেন যে আমার দিকে কি দেখছো মূর্খ, তুমি তোমার কথা চিন্তা করো, আজকে আমার দুর্দিন তো কালকে হবে সুদিন। তার মানে ঘসিটি বেগম জানতেন যে কালকে কাশিমবাজার আক্রমণ হবে, কালকে কাশিমবাজার আক্রমণ হবে, তারপরে দিনই বাংলা আক্রমণ হবে। তো যখন ঘসিটি বেগমকে ধরে নিয়ে যাচ্ছেন রাজা নিজের রাজপ্রাসাদে, যেতে যেতে মনে মনে এই উক্তিটি করেছিলেন রাজার প্রতি, যে আমার দিকে কি দেখছো মূর্খ, তুমি তোমার কথা চিন্তা করো, আজকে আমার সুদিন, আজকে আমার দুর্দিন, কালকে হবে আমার সুদিন। কে বলেছিলেন? ঘসিটি বেগম। কার উদ্দেশ্যে বলেছিলেন? সিরাজউদ্দৌলার উদ্দেশ্যে। কেন কি তার আগের দিনে একটা মিটিং হয়ে গিয়েছিল ঘসিটি বেগমের সঙ্গে ইংরেজদের। তো এটা একটা 5 মার্কের প্রশ্ন হতে পারে, যে আমার দিকে কি দেখছো মূর্খ, তুমি তোমার কথা চিন্তা করো, আজকে আমার দুদিন, কালকে হবে আমার সুদিন। তো দুদিন সুদিন বলতে কি বোঝো, এরকম একটা 5 মার্কের প্রশ্ন হতে পারে। যাই হোক, যখন ঘসিটি বেগমকে নিয়ে চলে যান রাজপ্রাসাদে, রাজপ্রাসাদে গিয়ে রাজা মাসি মাতৃসম, তো রাজপ্রাসাদে গিয়েও রাজার শান্তি ছিল না। লোকজনের সামনে অতিথিরা যখন আসতো, রাজাকে সবার সামনে অপমান করতেন ঘসিটি বেগম। তো রাজা কিছু বলতেন না, রাজা সহ্য করে থেকে যেতেন। তো এইভাবে রাজা যখন সারাদিন কাজ করার পরে যখন ঘরে প্রবেশ করতেন, তো আমাদের সিরাজউদ্দৌলার পত্নীর নাম ছিলেন লুৎফা বেগম। তো লুৎফা বেগম স্বামীকে, মানে রাজাকে বড় ভালোবাসতেন, সিরাজউদ্দৌলাকে। তো রাজা সারাদিন মাসি ঘসিটি বেগম সিরাজউদ্দৌলাকে অপমান করত। হ্যাঁ, তো রাজাকে যখন ঘসিটি বেগমকে রাজপ্রাসাদে নিয়ে গেলেন, ঘসিটি বেগম রাজাকে লোকজনের সামনে অপমান করতেন, গালিগালাজ করতেন। তো রাজা মাসি মাতৃসম, তাই কিছু বলতেন না, সহ্য করে থেকে যেতেন। কিন্তু রাতের বেলা রাজা যখন ঘরে প্রবেশ করতেন, রাজার বউ লুৎফা বেগম রাজাকে বড় ভালোবাসতেন। তো রাজার চোখে জল দেখতে পেতেন। তো এই জল লুৎফা বেগম সহ্য না করতে পেরে
ঘসিটির উদ্দেশ্যে রাজার বউ লুৎফা বেগম ঘসিটির উদ্দেশ্যে মানে রাজার চোখের জল সহ্য না করতে পেরে ঘসিটি বেগমের উদ্দেশ্যে লুৎফা বেগম কিছু মন্তব্য করেন যে ওর নিঃশ্বাসে বিষ, দৃষ্টিতে আগুন, অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। এই নোটটি গতবার চলে এসছে, তবুও না বললে সম্পূর্ণ হয় না। তো লুৎফা বেগম ঘসিটির উদ্দেশ্যে মন্তব্যটি করেছিলেন, ওর নিঃশ্বাসে বিষ, দৃষ্টিতে আগুন, অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। কার উদ্দেশ্যে মন্তব্য করেছিলেন? ঘসিটি বেগমের উদ্দেশ্যে। তার মানে দৃষ্টিতে আগুন, অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প, তার মানে বুদ্ধি যদি মানে বুদ্ধি যদি রচিত করে ঘসিটি বেগম, তাহলে ভূমিকম্প এনে দিতে পারে, মানে কি তছনছ করে দিতে পারে। তাই বললেন দৃষ্টিতে আগুন, অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। লুৎফা বেগম সহ্য না করতে পেরে ঘসিটির উদ্দেশ্যে মন্তব্য করেছিলেন যে ওর দৃষ্টিতে নিঃশ্বাসে বিষ, দৃষ্টিতে আগুন, অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। তার মানে ওর চোখের নজর যেখানে পড়বে সেটা ধ্বংস হয়ে যাবে। এটাও একটা 5 মার্কে গতবার দিয়ে দিয়েছে। তো এই হলো, এবং নিয়ে যান। তো আজকে রাজা মনে মনে ভাবছেন যে ইংরেজরা যে কোনো সময় বাংলাকে আক্রমণ করতে পারে। তাই তিনি আজকে স্পষ্ট করতে পারছেন না যে আমি ইংরেজদের সঙ্গে যুদ্ধে জয়ী হতে পারবো কিনা। কেন আজকে সন্দেহ রাজার? যে এর আগে চন্দননগরে যখন কুঠি তৈরি করছিলেন ইংরেজরা, রাজা বারণ করা সত্ত্বেও কুঠি তৈরি করছিলেন। রাজা তখন তাদেরকে যুদ্ধে হারিয়ে 3 লক্ষ টাকা রাজাকে ক্ষতিপূরণ দিয়ে ইংরেজরা ক্ষমা চেয়ে নিয়েছিলেন। রাজা তখন তাদের ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু আজকে রাজা, সেই রাজা আজকে চিন্তা করছেন যে আজকে হয়তো আমি আর ইংরেজদের সঙ্গে যুদ্ধে জয়ী হতে পারবো না। কেন? যে গতবার একটা প্রশ্ন, এই প্রশ্নটা দিয়েছে, এটাও দিয়েছে যে জানি না পলাশির রাক্ষসী আজ কার রক্ত চাই। এটা রাজার উক্তি। কেন বলেছিল এই কথা? কেন বলেছিলেন এই কথা? পলাশির যে মাঠ পলাশ ফুলে লাল হয়ে থাকতো, চারিদিকে পলাশ ফুলের গাছ, পলাশ ফুলে লাল হয়ে থাকতো, তাই নাম ছিল পলাশির মাঠ। এই পলাশির মাঠেই ইংরেজের সঙ্গে রাজার যুদ্ধ হবার সম্ভাবনা। তাই আজকে রাজা তারই উদ্দেশ্যে মন্তব্য করেছেন যে জানি না পলাশির রাক্ষসী আজ কার রক্ত চাই। তার মানে রাজা আজকে বুঝতে পারছেন না যে পলাশিতে যে যুদ্ধটি হতে চলেছে ইংরেজদের সঙ্গে আমার, তো এতে জয়ী কে হবে। কেন ভাবছেন রাজা আজকে? যে আজকে তার সভাসদ রাজবল্লভ মির্জাফর, তার প্রধান সেনাপতি মির্জাফর, জগৎ শেঠ, ঘসিটি বেগম, ইংরেজ সব দল বেঁধেছে। কিন্তু এর আগে রাজা ইংরেজদেরকে পরাজিত করেছেন যুদ্ধে। কিন্তু আজকে রাজা বুঝতে পেরে গিয়েছেন হয়তো এই যুদ্ধে আমি জয়ী হতে পারবো না। তাই রাজা মন্তব্য করেছিলেন যে জানি না পলাশির রাক্ষসী আজ কার রক্ত চাই। তো এই যে প্রশ্নগুলো আমি বললাম, ওর দুদিন না সুদিন, এটা ঘসিটি বেগম মন্তব্য করেছিল রাজার উদ্দেশ্যে। ওর নিঃশ্বাসে বিষ, দৃষ্টিতে আগুন, অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। এটা রাজার স্ত্রী লুৎফা বেগম রাজার চোখের জল সহ্য না করতে পেরে ঘসিটির উদ্দেশ্যে মন্তব্য করেছিলেন। এই যে প্রশ্নগুলো আমি ভাগ করে দিলাম, যে আপনি এই মুহূর্তে, আপনাকে আমি সাহায্য করতে পারছি না, আপনি আমায় ক্ষমা করবেন, এটা রাজা ফরাসি প্রতিনিধি মাসিয়ে লাকে বলেছিলেন। প্রত্যেকটা 5 মার্কের প্রশ্নগুলো আমি ক্লিয়ার করে গেলাম। আর কত হেও করতে চান আমাকে, এই প্রশ্নটা। আর একটা প্রশ্ন এখান থেকে হতে পারে যে এই বাংলা হিন্দুরও নয়, মুসলমানের নয়, এই বাংলা হচ্ছে গুলবাগ।
এটা কেন বলেছিলেন রাজা? এই রাজা বাংলার মানুষকে খুব ভালোবাসতেন। তো তিনি দেখেছিলেন যদি এই বাংলাকে ইংরেজরা অধিকারে নিয়ে নেয় তাহলে বাংলার মানুষ কখনোই ভালো থাকতে পারেন না। তো আমি আজকে সবাইকে ডেকেছি কেন? যে আমার লোকের কাছে আমি যদি একটা ক্ষমা চেয়ে আমার দিকে আনতে পারি তাহলে ইংরেজরা আমাকে পরাস্ত করতে পারবে না। তাই আজকে রাজা বলছেন যে একটা ক্ষমা যদি আমার লোকগুলো আমার দিকে চলে আসে তাহলে কিন্তু ইংরেজদের আমি পরাস্ত করতে পারবো। আর একটা ক্ষমাতে যদি চলে আসে ওরা, রাজা তবুও বলেছিলেন যে যুদ্ধে সঙ্গ দাও, আমি যদি যুদ্ধে জয়ী হই আমার বিচার তোমরাই করবে, আমি যদি দোষী সাব্যস্ত হয় তাহলে আমি আমার রাজপথ ছেড়ে নেমে যাব। তবুও শোনেননি। তখন বলেছিলেন যে বাংলার মানুষকে বড্ড ভালোবাসতেন। উনি দেখেছিলেন যে ইংরেজরা এটাকে অধীনে নিয়ে নিলে বাংলার মানুষ কখনো ভালো থাকতে পারে না। তাই বলেছেন এই বাংলা হিন্দুরও নয় মুসলমানের নয়, এটা হচ্ছে হিন্দু মুসলমান দুজনেরই গুলবাগ। এই যে কটা প্রশ্ন সিরাজউদ্দৌলা থেকে, নোট না লিখে একবার গল্প শুনলে প্রত্যেকটা উত্তর দেয়া যাবে। তো এই প্রশ্নগুলোই 2025-এর জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট। আর কত হেয় করতে চান আমাকে? 1 নাম্বার, ওর নিঃশ্বাসে বীজ, দৃষ্টিতে আগুন, অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। আপনি আমায় ক্ষমা করবেন, এটা মাসিয়েলা বলেছিল। আর আপনারা আমাকে আর কত হেয় করতে চান? ওই যে প্রথম দৃশ্যে আমি যে জায়গাটা বলেছিলাম যে আজকে সভা ডেকেছিলেন রাজা, সেখানেই তার সভাসদদের যখন ওয়াটসনকে তাড়িয়ে দেওয়ার পরে মির্জাফর, জগৎ শেঠ বড় বড় কথা বলেছিলেন রাজাকে, সেই উদ্দেশ্যে বলেছিলেন আর কত হেয় করতে চান আমাকে? জানি না পলাশী রাক্ষসী আজ কার রক্ত চাই। রাজা আজকে বুঝতে পেরেছিলেন যে আমার ঘরের বাইরে সমস্ত শত্রু মিলে গিয়েছে, হয়তো আমি আর পলাশীর যুদ্ধে জয়ী হতে পারবো না। তাই তিনি এই সন্দেহ থেকেই বলেছিলেন যে জানি না পলাশী রাক্ষসী আজ কার রক্ত চাই। আমার দিকে কি দেখছো মূর্খ, তুমি তোমার কথা চিন্তা করো। ঘসিটি বেগম সিরাজউদ্দৌলার উদ্দেশ্যে এই মন্তব্য করেছিলেন। তো এই কটা প্রশ্নের মধ্যেই 2025-এ আসার সম্ভাবনা রয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।